কিছু কিছু জায়গা থাকে যেগুলো সৌন্দর্য ভাষায় প্রকাশ করতে গেলে শব্দ কম পড়ে যায়, কিন্তু সামনাসামনি দাঁড়িয়ে অনুভব করার চেষ্টা করলে মনে হয় আরও কিছুটা সময় থাকলে ভালো হতো। একজন প্রকৃতি প্রেমিক হিসেবে যখনই আমি এরকম কোনো জায়গার গল্প লিখতে বসি, তখন কোথা থেকে শুরু করব সেই নিয়েই বড় দ্বন্দ্বে পড়ে যাই। কি সুন্দর ঠান্ডা জল, স্বচ্ছ জল একদম। বাড়ি থেকে সেরকম যদি রেডি হয়ে আসতাম তাহলে আমি স্নান করে নিতাম। তবে সত্যি বলতে গল্প বলা আমার শখ হলেও যখনই এরকম কোনো জায়গার সন্ধানে দূরে কোথাও যাওয়ার কথা ভাবি, অফিসে বসের এখন হবে না এই 3টে শব্দ মন ভেঙে দেয়। এরকম অবস্থায় মনকে জোড়া লাগানোর জন্য হাতে একটাই অপশান থাকে, লম্বা ছুটির অপেক্ষায় বসে না থেকে সপ্তাহের শেষে একটা দিনের জন্য এরকম কোনো জায়গার খোঁজে বেরিয়ে পড়া, যেখানে প্রকৃতি ময়ূরের পেখমের মতো নিঃশব্দে তার রূপের ডানা মেলে ধরেছে। বেলপাহাড়ি পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটা গ্রাম, যেখানে ছোটোখাটো পাহাড়, লেক, ঝর্ণা, একদিনের জন্য গিয়ে এই সমস্ত কিছু দেখে আসা যায়। আটই জানুয়ারি বৃহস্পতিবার হাওড়া থেকে সকাল 6:20 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ধরে আমি একাই বেরিয়ে পড়েছিলাম বেলপাহাড়ির উদ্দেশ্যে। বেলপাহাড়ি যাওয়ার জন্য নামতে হয় ঝাড়গ্রাম স্টেশনে, আর ট্রেনে করে হাওড়া থেকে ঝাড়গ্রাম আসতে সময় লাগে মাত্র 2 ঘন্টা। তো এখন আমি এসে নামলাম হচ্ছে ঝাড়গ্রাম স্টেশনে। ট্রেন ঢোকানোর কথা ছিল 8:25-এ, সেখানে ট্রেন 25 মিনিট লেট করে ঢুকিয়েছে 8:50-এ। আর আমি আজকের একদিনের জন্যই এসেছি, সন্ধ্যেবেলা রিটার্ন ট্রেন ধরে আবার ফিরে চলে যাব। তো আজকের মেনলি আমি বেলপাহাড়িটাই ঘুরে দেখব। এখান থেকে এখন স্টেশনের বাইরে গিয়ে দেখব যে বেলপাহাড়ি যাওয়ার জন্য কিরকম কি গাড়ি ঘোড়া পাওয়া যায়। বেলপাহাড়ি যাওয়ার জন্য ঝাড়গ্রাম স্টেশনের বাইরে বেরিয়ে মিনিট 5 হেঁটে একটা 5 মাথার মোড়ে আসতে হয়। এই 5 মাথার মোড় থেকে প্রতি 10-15 মিনিট অন্তর বেলপাহাড়ি যাওয়ার বাস পাওয়া যায়। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ির দূরত্ব 37 কিলোমিটার, আর বাসে ভাড়া নেয় 40 টাকা। তবে তোমরা যদি মনে করো ঝাড়গ্রাম ও বেলপাহাড়ি একই সাথে ঘুরে দেখবে, সেক্ষেত্রে ঝাড়গ্রাম স্টেশনের একদম সামনেই ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে। ওই স্ট্যান্ড থেকে ট্যাক্সি বুক করলে 1000 টাকায় একসাথে ঝাড়গ্রাম ও বেলপাহাড়ি ঘুরিয়ে দেয়। এখন আমি আছি হচ্ছে বেলপাহাড়িতে। আজকের 8ই জানুয়ারি, আর আজকে আমি একদিনের জন্য এসেছি বেলপাহাড়ি ঘুরে দেখতে। বেলপাহাড়িতে কিন্তু অনেক জায়গা রয়েছে যেগুলো একদিনে ঘুরে দেখা সম্ভব নয়, তবে আমার হাতে রয়েছে মাত্র একটাই দিন। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে সকাল 11টা। আমি জাস্ট ঝাড়গ্রাম থেকে বাস ধরে এসেই বেলপাহাড়িতে পৌঁছালাম। তো আমি বেশ কয়েকটা টোটোকে বলে দেখলাম, সবাই কিন্তু মোটামুটি কাছে পিঠের জায়গাগুলো ঘোরাতে রাজি হচ্ছে। কিন্তু আমি এরকম দু একটা জায়গা দেখে এসেছি যেগুলো কিন্তু বেলপাহাড়ি থেকে প্রায় 15-16 কিলোমিটার দূরে রয়েছে, তো সেগুলো সবাই যেতে চাইছে না। তো আমি একজনকে পেয়েছি, এই দাদার নাম হচ্ছে শেখ শানওয়াজ। ইনি আমাকে নিয়ে যাবে বলেছে, আর মোটামুটি আমি বলেছে যতটা পারবে ইনি ঘুরিয়ে দেখিয়ে দেবে। কোথায় কি কি ঘুরে দেখছি আমি, জায়গাগুলো কিরকম আর কত কি ভাড়া নেয় সেগুলো তোমরা আগে জানতে পেরে যাবে। আর তোমরা যদি গ্রুপে আসো, তোমরা কিন্তু 9 সিটার বড় বোলেরো গাড়িও পেয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ভাড়া মোটামুটি 2500 টাকা মতো পড়বে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, এবার চলো বেলপাহাড়ি ঘুরে দেখা যাক। বেলপাহাড়িতে আশেপাশে ঘুরে দেখার জন্য যে জায়গাগুলো রয়েছে, তার মধ্যে কাছাকাছি জায়গাগুলোই সাধারণত একদিনে ঘুরে দেখা যায়, আর একটু দূরে যে জায়গাগুলো রয়েছে সেগুলো দেখতে গেলে কাছের জায়গাগুলো আর হয়ে ওঠে না। আমি এখানে আসার আগে 5টা জায়গা ঠিক করে এসেছিলাম। শানওয়াজদাকে জায়গাগুলো বলতে উনি বলল 5টা জায়গা হয়তো সময় হয়ে উঠবে না, তবে চেষ্টা করবেন যতগুলো দেখাতে পারে। সবার আগে আমরা গেলাম কেতকি লেক দেখতে, যেটা দূরত্ব বেলপাহাড়ি থেকে 14 কিলোমিটার। শানওয়াজদা বলছিল এই কেতকি লেকটা দূরে হওয়ার কারণে এখানে কোনো টোটোওয়ালা আসতেই চায় না, এমনকি উনিও নাকি প্রথমবার টোটো নিয়ে এখানে এলো। তো এখন আমার পিছনে তোমরা যে লেকটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কেতকি লেক। আজকের আমি বেলপাহাড়ি ঘুরতে এসেছি। বেলপাহাড়িতে আজকে যে কটা জায়গা আমি ঘুরে দেখবো সবগুলো তোমাদের দেখাবো। আমাদের টোটোওয়ালা দাদা বলছিল যে উনি নিজেও প্রথমবার এই কেতকি লেকে টোটো নিয়ে এসছে, সচরাচর টোটো এদিকে আসে না। আর বর্ষাকালে কিন্তু এখানটায় লেক কিন্তু মানে জল কিন্তু আরও বেড়ে পুরো এইসব জায়গাগুলো পুরো ভরে যায়, যেরকম স্থানীয় লোকেরা বলছিল। আমি এই কেতকি লেকের সামনে এসে কি বলবো, মুখের ভাষা হারিয়ে ফেলছি। তোমরা নিজেরাই ল্যান্ডস্কেপটা দেখো, এর তারিফ করার জন্য আমার কাছে শব্দ কম পড়ে যাচ্ছে। চারিদিকে সবুজ গাছের ঘন জঙ্গল, আর তার মাঝখানে স্বচ্ছ নীল জল। আমি একদম জলের সামনে চলে এসেছি, কিন্তু এখানটাও কিন্তু পা আমার পুরো মানে কাদায় ডুবে যাচ্ছে না, মোটামুটি শক্ত। এর আগে যদি আমি যাই তাহলে কিন্তু পা ডুবে যাবে। জলটা একটু হাতে নিয়ে দেখার জন্য আমি এলাম।
কি সুন্দর ঠান্ডা জল, স্বচ্ছ জল একদম। বাড়ি থেকে সেরকম যদি রেডি হয়ে আসতাম তাহলে আমি স্নান করে নিতাম। লেকের ওই পাশটায় একটা সর্ষে ফুলের ক্ষেত আর একদল ট্যুরিস্ট চোখে পড়ল। আর সামনে কিছু স্থানীয় মানুষ আর ছাগল চড়ে বেড়ানো লেকের সৌন্দর্যের 16 কলা পূর্ণ করছে। কিন্তু মন চাইলেও এখানে বেশিক্ষণ থাকার উপায় নেই, আরও জায়গা যে বাকি রয়েছে। তো কেতকি লেক দেখে এখন আমি আবার বেরিয়ে এলাম, আর 15 মিনিট মতো এখানটা আমি ছিলাম। এবারে আবার বেরিয়ে যাব আমাদের পরবর্তী জায়গায়, দেখি কোথায় নিয়ে যায় এবার। কেতকি লেক দেখে আমরা বেরিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য ঢাঙ্গিকুসুম, যার দূরত্ব কেতকি লেক থেকে 6.5 কিলোমিটার ও বেলপাহাড়ি থেকে 15 কিলোমিটার। এই বেলপাহাড়ি ঘুরতে এলে এখানে অনেক মাটির বাড়ি চোখে পড়বে। শহরের ব্যস্ত জীবন থেকে অনেকটা দূরে এসে এইসব দৃশ্য যেন আলাদাই মানসিক শান্তি দেয়। তো কেতকি লেক দেখে এখন আমরা আবার চলে এলাম আমাদের আজকের সেকেন্ড যে স্পট রয়েছে, সেটা হচ্ছে ঢাঙ্গিকুসুম। এটাও কিন্তু বেলপাহাড়ি থেকে প্রায় ওরম 14-15 কিলোমিটার দূর, আর কেতকি লেক থেকে এখানটায় আসতে 25 মিনিট মতো সময় লাগলো। ঢাঙ্গিকুসুম ঝর্ণার কাছে যাওয়ার জন্য গাড়ি পার্কিং থেকে মিনিট 5 নিচে ট্রেক করে নামতে হয়। এখানে এসে আমি এটাই ভাবছিলাম যে কেতকি লেকের অপরূপ রূপ দেখে আমি এমনিতেই মুগ্ধ, তার উপর আবার এই ছোট্ট একটা ট্রেক। বেলপাহাড়ি আমি যতটা সুন্দর ভেবেছিলাম তার থেকেও বেশি সুন্দর। তবে কি ঝর্ণার কাছে পৌঁছে দেখলাম এখন শীতকাল হওয়ার জন্য জল সেরকম নেই। তো এটা হচ্ছে ঢাঙ্গিকুসুম ওয়াটারফলস। এখন এর জলের স্রোত খুবই কম রয়েছে, একদম খুবই সামান্য রয়েছে। তবে বর্ষাকালে কিন্তু এই স্রোত বিশাল বেড়ে যায় এবং এখান থেকে নিচে পর্যন্ত কিন্তু জলের স্রোত বেশ ভালোই থাকে। তো এখন আমি একটু নিচে নেমে এসেছি। ওই উপর থেকে জলের স্রোতটা কিন্তু এরকম বয়ে এসে এসে এই দিকটা এসে কিন্তু আরও নিচে নেমে যাচ্ছে। এখন জলের কিন্তু সেরকম কিছুই আওয়াজ নেই আর সেরকম কিছুই কিন্তু বেগ নেই। তো এই যতদূর আমি এসেছি এরপরে কিন্তু আর আগে যাওয়া যাবে না, এরপরে আগে অনেকটা ডিপ হয়ে গেছে। আর এখান থেকে জলটা নেমে কিন্তু একটা জায়গায় স্টোর হচ্ছে বলা যেতে পারে। বর্ষাকালে এই জায়গাটায় আসা উচিত। তোমরা বেলপাহাড়ি ঘুরতে এলে বর্ষাকালে কিন্তু তোমরা অবশ্যই ঢাঙ্গিকুসুম এসে দেখে যেও, দারুণ লাগবে তোমাদের। এই ঢাঙ্গিকুসুম আর কেতকি লেক দুটো জায়গায় বেলপাহাড়ি থেকে একটু দূরে ছিল, তাই দূরের এই জায়গা দুটো কমপ্লিট করতে প্রায় 1টা বেজে গেছিল। এবার আমরা যাচ্ছি বেলপাহাড়ির কাছাকাছি জায়গাগুলো দেখতে। তবে বেলপাহাড়ির কাছাকাছিও প্রায় 4-5টা জায়গা রয়েছে, সেগুলো সব আর আজকের ঘুরে দেখা সম্ভব নয়। তাই আমি শানওয়াজদাকে বললাম খান্দারানি লেক নিয়ে যেতে। শুনেছি এই খান্দারানি লেকের সৌন্দর্যও নাকি কোনো অংশে কেতকি লেকের থেকে কম নয়। ঢাঙ্গিকুসুম থেকে খান্দারানি লেকটা অনেকটাই দূরে, প্রায় 23 কিলোমিটার। তাই খান্দারানি পৌঁছাতে আমাদের 2টো পার হয়ে গিয়েছিল। এখন আমি দাঁড়িয়ে রয়েছি যে লেকটার সামনে, এটাই হচ্ছে খান্দারানি লেক। কেতকি লেক দেখে এসেছিলাম ঠিক একই রকম এরকম একটা লেক, এখানটায় পিকনিক হচ্ছে, ওখানে কোনো পিকনিক হচ্ছিল না, এটাই যা তফাৎ। চারিদিকে সবুজ ঘন জঙ্গল ও ছোটোখাটো পাহাড় দিয়ে ঘেরা এই খান্দারানি লেক বেলপাহাড়ির এক অন্যতম আকর্ষণ ও শীতকালে পিকনিক করার জন্য এক আদর্শ জায়গা। আর যারা পাখি দেখতে ভালোবাসো, অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানে বিভিন্ন প্রজাতির সাইবেরিয়ান পাখির মাইগ্রেশন দেখার জন্য আসতে পারো। এই লেকের জল যেমন স্বচ্ছ তেমনই ঠান্ডা। লেকের এক পাশে দাঁড়িয়ে সামনের ল্যান্ডস্কেপটার দিকে দেখলে মনে হয় শিল্পীর রং তুলিতে আঁকা এক রঙিন ছবির মতো। তো এখানটা কিন্তু অনেক দূর দূর থেকে অনেকে এসছে পিকনিক করতে। মানে প্রায় আমি দেখতে পাচ্ছি 3-4খানা 4 চাকা দাঁড়িয়ে রয়েছে, প্লাস ওইদিকে 2খানা বাস ছিল। খান্দারানি লেক থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় 3টে বেজে গেছিল। এখনও দুপুরের লাঞ্চ করা হয়নি। তাই আমি আর কোথাও না ঘুরে শানওয়াজদাকে বললাম ঘাগড়া ওয়াটারফলস নিয়ে যেতে, যার দূরত্ব খান্দারানি থেকে 14 কিলোমিটার। শুনেছি ঘাগড়া ওয়াটারফলসটাও নাকি খুব সুন্দর। তবে তোমরা বেলপাহাড়ির কাছাকাছি জায়গাগুলো ঘুরে দেখতে চাইলে এই খান্দারানি লেকের খুব কাছেই রয়েছে গাড্রাসিনি পাহাড়, ওটাও দেখে নিতে পারো।
তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:30 আর এসে পৌঁছালাম ঘাগড়া ওয়াটারফলস দেখতে। বেলপাহাড়িতে তো অনেক টুরিস্ট স্পট আছে, কিন্তু আমাদের টোটো দাদা বলছিল যে এই ঘাগড়া ওয়াটারফলসটা সবথেকে বেশি ফেমাস। এখানটা নাকি সবথেকে বেশি মানে 25শে ডিসেম্বর, তারপর 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি সবথেকে বেশি ভিড় হয়, সবথেকে বেশি লোক হয়। প্রকৃতিপ্রেমী মানুষদের কাছে এক আদর্শ জায়গা হলো বেলপাহাড়ির এই অন্যতম ট্যুরিস্ট আকর্ষণ ঘাগড়া জলপ্রপাত, যা তৈরি হয়েছে বেলপাহাড়ির জঙ্গলমহলের গভীর থেকে বয়ে আসা তারাফেনী নদী থেকে। এখানে পাথরের শেপ একটু অন্যরকম, নদীর জল এসে পাত্রের মতো করে ঘুরে পড়ছে, সেই থেকেই নাকি এর নাম হয়েছে ঘাগড়া জলপ্রপাত। বর্ষাকালে এই জলপ্রপাত ভয়ঙ্কর রূপ নেয়, তাই জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়টাই এই ঘাগড়া জলপ্রপাত দেখার সেরা সময়। তবে শীতকালেও এখানে ভালোই লোকজন আসে, কারণ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এটা একটা আদর্শ পিকনিক স্পটও। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 4:15, আর মোটামুটি বেলপাহাড়িতে যা যা ঘোরার ছিল আজকের ঘুরে ফিরে আবার আমি বেলপাহাড়িতে চলে এসেছি। তো দাদা, যারা এরকম বেলপাহাড়ি ঘুরতে আসবে, তো মোটামুটি যে জায়গাগুলো ঘোরালে এরকম বা আশেপাশে কিরকম কি নাও? দূরের গুলা হলে আপনার ঢাঙ্গি ভাঙ্গি কুসুম আর কেটকি লেক আপনার 700 টাকা পড়বে, আর সামনের 5টা জায়গা আছে, 5টা জায়গায় আপনার 650 থেকে 700 টাকার মধ্যে হয়ে যাবে। 5টা জায়গা সামনের কি কি? 5টা জায়গার মধ্যে আপনার গাররাসিনী পাহাড়, খান্দারানী লেক, আচ্ছা, ঘাগরা, তারাফেনী, বাবুন্ডিয়া ড্যাম। 100 টাকা। তোমার গাড়িতে একজন হলেও তাই যা, আর 5 জন হলেও তাই, তাই তো? তাই, হ্যাঁ। বেলপাহাড়িতে দুপুরের লাঞ্চ করার জন্য অনেক হোটেল রয়েছে। আমি একটা হোটেল থেকে লাঞ্চটা সেরে নিয়ে বিকেল 5টার দিকে ঝাড়গ্রাম যাওয়ার বাসে উঠে পড়লাম। বেলপাহাড়ি থেকে ঝাড়গ্রাম যাওয়ার শেষ বাস রয়েছে সন্ধে 7:35-এ, আর ঝাড়গ্রাম থেকে হাওড়া ফেরার জন্য ট্রেন রয়েছে 6:15-র হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। বেলপাহাড়ি এসে আমার অনুভূতি কিছুটা এরকম ছিল যে প্রকৃতির সৌন্দর্যকে অনুভব করার জন্য সবসময় এক সপ্তাহের ছুটির প্রয়োজন হয় না। আমাদের আশেপাশেই এরকম অনেক জায়গা লুকিয়ে রয়েছে যেখানে যাওয়ার জন্য 1 দিন বা 2 দিনের ছুটিই যথেষ্ট। তবে সত্যি বলতে কি এইসব জায়গার একটা খারাপ দিকও রয়েছে, যেটা হলো খুব সহজেই বাকি দুনিয়ার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু কিছুই যে করার নেই, মন না চাইলেও ফিরতে হবে নতুন কোনো মায়াবী জায়গার গল্প লেখার জন্য।